আজকে আমরা ইফিনার প্রথম অধ্যায় 5 স্বল্প মধ্যবিত্ত অর্থনীতি নিয়ে কি করব আলোচনা করব। এর পূর্বে দুই ক্লাস আমরা কি করছি? প্রথম ক্লাসে বলতে কি ব্যবসায়ী ঋণের ব্যয়, পরের ক্লাসে কি বললাম বাণিজ্যিক পত্রের ব্যয়। আজকে শিখব আমরা কি ব্যাংক ঋণের ব্যয়। শিখব ব্যাংক ঋণের ব্যয়। ব্যাংক ঋণের ব্যয় এটাকে আমরা কি বলি? কস্ট অফ ব্যাংক। কস্ট অফ কি বলি? ব্যাংক। এটা মানে কি কে বি এল, কস্ট অফ ব্যাংক। তাহলে এখন আসো প্রথমে আমরা কি বুঝবো? প্রথমে বুঝবো আমরা কি ব্যাংক। প্রথমে আমরা কি বুঝবো? ব্যাংকিং জিনিসটা কি, তারপরে ব্যাংকিং এর ব্যাংক, ঠিক না? তো প্রথমে আসো ব্যাংকিং কাকে বলে। দেখো ব্যাংক থেকে ঋণ নিই কেন? আমাদের টাকা পয়সার প্রয়োজন, এই জন্য আমরা কি করি? ব্যাংক থেকে ঋণ নিই। তো এখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় কি করি? কিছু জামানত দেওয়া লাগে, আবার সব জামানত না দিয়েও ঋণ পাওয়া যায়। তো কি বলতে পারি? তহবিল। তহবিল সংগ্রহের জন্য ব্যাংক থেকে জামানত ব্যাংকের জামানত রেখে বা জামানতবিহীন যে অর্থ বা তহবিল, যে অর্থ বা তহবিল সংগ্রহ করা হয় তাকে ব্যাংক ঋণের, তাকে কি বলে? ব্যাংক ঋণ। তাকে কি বলে? আমরা ব্যাংক ঋণ। এতটুকু কি বুঝতে পারছি? যে ব্যাংক থেকে আমরা কি করছি? কোনো কিছু জামানত রাখি। জামানত কি হতে পারে? কোন সম্পদ জামানত রাখতে পারি, কোন সম্পদে কাগজ জামানত রাখতে পারি, দালাল করা কারণ এক বছর মধ্যে কোনো জামানত রাখা নট ব্যাংক এসে আমরা এখানে বসে থাকবে। ব্যাংক এটা জাস্ট কাগজপত্র নিয়ে রাখবে। অথবা জামানতবিহীন। জামানতবিহীন সাধারণত কি কম টাকা, মানে ধরো 5 লাখ 10 লাখ সেরকম টাকার জন্য সাধারণত ব্যাংক থেকে জামানত নেয় না, সেক্ষেত্রে জামানতবিহীন হইতে পারে। এই যে জামানত দিয়ে দেওয়া, জামানতবিহীন যে অর্থ সংগ্রহ করি, এই অর্থ সংগ্রহকে আমরা কি বলি? ব্যাংক ঋণ বলি। কথা কি বুঝতে পারছি? ব্যাংক কাকে বলে? এবার আসো ব্যাংক ঋণ তো বুঝলাম, এবার ব্যাংক ঋণ নিলে ব্যাংক ঋণে কি ব্যয় আছে না নাই? আছে। তার মানে ব্যাংক ঋণ গ্রহণ করার বিপরীতে যে অতিরিক্ত অর্থ পরিশোধ করবো, এটাকে বলি কি আমরা? ব্যাংক ঋণের ব্যয়। মানে অতিরিক্ত অর্থটা কি? সুদ। তার মানে কি লিখতে পারি আমরা? ব্যাংক ঋণ সংগ্রহের বিপরীতে যে অতিরিক্ত অর্থ, এই অতিরিক্ত অর্থটা কি আসলে? সুদ, ঠিক না? অতিরিক্ত অর্থ পরিশোধ, আর অতিরিক্ত অর্থ ব্যাংকে পরিশোধ করতে হয় তাকে কি বলতে হবে? ব্যাংক ঋণের ব্যয়। তাকে কি বলে? ব্যাংক ঋণের ব্যয় বলে। এতটা কি বুঝতে পারছি? তার মানে আমি যে অর্থটা সংগ্রহ করছি, এই অর্থ সংগ্রহের জন্য যে আমি কি করবো? অতিরিক্ত অর্থ কাকে পরিশোধ করবো? ব্যাংকে পরিশোধ করবো। এই যে অতিরিক্ত অর্থ, এই অতিরিক্ত অর্থ কিন্তু বলি ব্যাংক ঋণের ব্যয় বলি। এতটা কি ক্লিয়ার? হ্যাঁ, এই আইডিয়া ক্লিয়ার। এবার আসো এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে আমরা এই রিলেটেড আমাদের কি, এটা আমাদের মানে জ্ঞানমূলক উপকরণমূলক বেশিরভাগ আসবে এতটুকু আলোচনা। এবার আসো এখান থেকে আমাদের ম্যাথ আসবে। তো ম্যাথের জন্য আমরা কি জানতে হবে? ফর্মুলা কেমন হইলো না হলো নাকি? তো এখানে থেকে আমাদের বেশ কয়েকটা ফর্মুলা আছে। যদি আমরা কনসেপ্ট বুঝি, ফর্মুলাগুলো কি বুঝতে করার প্রয়োজন হবে না। তো প্রথমে আসো আমরা একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করি। দেখো, আচ্ছা ব্যাংক ঋণ নেওয়ার সময় আমাদের কিছু বিষয় লাগে। যেমন দেখো, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে অনেক সময় ব্যাংক বলে যে ভাই আপনি আমার সুদের টাকা অগ্রিম কি করেন? পরিশোধ করেন। তাহলে একটা থাকে কি? অগ্রিম
অগ্রিম সুদ কর্তন করতে পারে। আবার অনেক সময় কি করে ব্যাংক ক্ষতিপূরণ উদ্ভিদ আগে কি দেয়, ক্ষতিপূরণ উদ্ভিদ বলতে কি যে ব্যাংক বিভিন্ন ধরনের খাতে বিভিন্ন খাতে ক্ষতিপূরণ হয়, বিভিন্ন ধরনের টাকা মেরে দেয়, ব্যাংক লন্ডারিং হয়, এই বিভিন্ন কারণে ব্যাংক এটা কি করে ক্ষতিপূরণ কেটে রাখে যাতে ঋণ দেয়। এই ক্ষতিপূরণ উদ্ভিদ তো অনেক সময় কি করে ক্ষতিপূরণের উদ্ভিদ, এই উদ্ভিদ কি করা হয় অগ্রিম কর্তন করা হয়, অগ্রিম কর্তন বা কর্তন করা হয়। কথা বুঝতে পারছেন? তো এটা আমরা একটু পরে আলোচনায় আমাদের আসবে, ঠিক আছে? প্রথমে খেয়াল করো যে এই দুটোর একটা যদি আমাদের কর্তন না করে তাহলে কি হবে নরমাল। দেখো যদি যখন প্রশ্নে অগ্রিম সুদ কর্তন এবং ক্ষতিপূরণের উদ্বৃত্ত থাকবে না। আচ্ছা খেয়াল করুন কি লিখবেন আমরা, যখন প্রশ্নে অগ্রিম সুদ কর্তন এবং ক্ষতিপূরণ উদ্বৃত্ত থাকবে তখন আমরা যে ফর্মুলা লিখবো সেটা কি ফর্মুলা, ব্যাংক ঋণের ব্যয়, এটাকে আমরা কি বলি কে বি এল I divided by BM into 100। এখন দেখো খেয়াল করো এই ফর্মুলা মুখস্থ করতে প্রথম করে আমরা কোন ফর্মুলা করতে পারছি এটা বুঝাবো। খেয়াল করো এখানে একটা জিনিস খেয়াল করবা, যদি এই যে আমাদের ঋণের ক্ষেত্রে যদি মেয়াদ উল্লেখ থাকে এটা কত সময় জন্য নিছে তাহলে মেয়াদটা পাশে লিখবো, আর যদি মেয়াদ উল্লেখ না থাকে তখন এই কনসেপ্টটা অ্যাপ্লাই করব। কারণ কি এটা বার্ষিক আমরা বের করব, তো যদি মেয়াদ উল্লেখ না থাকে যত বছরের জন্য হবে তত বছর থাকুক, আমরা শুরু কি করব বার্ষিকটা বের করব। কথা বুঝতে পারছেন? মেয়াদ উল্লেখ থাকে তাহলে মেয়াদের সুদটা বের করতে হবে, কারণ এক বছরের কোন সময় হলে কত টাকা ব্যয় বহন করতে হয় বার্ষিক সেটা বের করতে হবে। কথা বুঝতে পারছেন? তো এখানে এটা আমাদের কি প্রশ্নে কি দেওয়া লাগবে না, প্রশ্নে মেয়াদ দেয়া না, মানে প্রশ্নে কোনো মেয়াদ দেওয়া নেই কত সময় ধরে এটা নিচ্ছে। কথা বুঝতে পারছেন? তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এবার আসো কেন ফর্মুলাটা এরকম হলো কনসেপ্টটা বুঝি। আচ্ছা এবার একটু আপনার লজিকটা বুঝি, খেয়াল করো এখানে আমরা এই আই দ্বারা বোঝানো একটু বলতে পারবো সুদের পরিমাণ, ইন্টারেস্ট অ্যামাউন্ট, ইন্টারেস্ট অ্যামাউন্ট, ইন্টারেস্ট এটা বলি সুদের পরিমাণ, সুদের, আর বিএল দ্বারা বোঝানো কি ব্যাংক, মানে কি ব্যাংক এত কথা বুঝতে পারছেন? এবার ঠান্ডা মাথায় বুঝবে, একটু খেয়াল করো প্লিজ, একটু লিখে পড়ে রাখবেন বুঝান। ধরো আমি ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ করবো, কত টাকা? এখন ব্যাংক আমাকে বললো আপনি 10,000 টাকা ঋণ করবেন, ভালো কথা, আপনি আমাকে 1,000 টাকা দিবেন। কত টাকা দিবেন? 1,000 টাকা দিবেন। সে আমাকে বলছে কি যে আপনি আমাকে কি দিবেন? 1,000 টাকা দিবেন। এখন দেখো এখানে তারা সে আমাকে কোনো উল্লেখ করে দেয় নাই কত বছরের জন্য, তার মানে আমি 10,000 টাকা ঋণ নিয়েছি, এই 1,000 টাকার প্রতি বছর টাকা আমার পে করা লাগবে, তার মানে মেয়াদের কাছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এবার আসো কেন এরকম হলো সেটা বুঝি। আমি ব্যাংক থেকে কত টাকা নিয়েছি, এই 10,000 টাকার বিপরীতে আমার কত টাকা বেনিফিট দেওয়া লাগবে, তাহলে আমি যত টাকা নিয়েছি তার জন্য যত টাকা বেনিফিট দিব সেটাকে এভাবে লিখলেই তো আমি পাই কত পার্সেন্ট বেনিফিট দিতে হবে। তাহলে এটাকে যখন আমি পার্সেন্টেজ উপরে রাখতে গুণ করতে হবে, তাহলে এবার খেয়াল করতে গেলে কত আসে 0.10 ইনটু, তাহলে কত পার্সেন্ট সুদ দেওয়া লাগবে। কথা বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের আয়টা উপরে লাগাব, কারণ আমি এই আয়টা বের করব কার জন্য, ব্যাংক ঋণের জন্য। তাহলে ব্যাংক ঋণ যত টাকা তার জন্য কত টাকা ব্যয় করতেছি সেটাকে যখন আমি তুলনা করব সেটা তখন আমি পাবো কি ব্যাংক ঋণের ব্যয় না শুধু বলে। এতটুকু কথাই ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার? সম্পূর্ণ হচ্ছে? আচ্ছা দেখো
এই কনসেপ্টের মিল রেখে আমাদের একটা কোশ্চেন থাকবে, তাকে এই ফর্মুলার পরে এটাকে জাস্ট একটু আমরা ইলাবোরেট করতে পারি কিরকম, যখন আমাদের ম্যাথ হলে থাকবে ম্যাথ, তখন আমরা কি লিখবো 360 দিন, যদি দিন থাকে তো 360 দিন লিখবো, যদি মাস থাকে তাহলে 12 মাস লিখবো। আর নিচে লিখবো টি, টিএম মানে অলরেডি আমরা জানি টেজ টু ম্যাচুরিটি, মানে এই ঋণটা যেদিকে আমরা পরিশোধ করবো সেটা বলা হয় কি টেজ টু ম্যাচুরিটি, টিএম টেজ টু ম্যাচুরিটি, ম্যাচুরিটি এটা মানে কি মেয়াদের সময়, কথা বুঝতে পারলাম? তার মানে এখানে আর আমার লেখা দরকার নেই, ম্যাথ উল্লেখ থাকবে, বুঝতে পারছেন? তার মানে প্রশ্নে আমাদের ম্যাথটা উল্লেখ থাকবে। এখন চিন্তা করো, আমাকে বললো যে এই সূত্রটা আপনি আমাকে ধরো বললো 90 দিন পর দিবেন, কতদিন পর দিবেন? তার মানে ব্যাংক থেকে আমি ঋণ করছি কত টাকা? 10,000 টাকা। সেই ঋণ বাবদ আমি 1,000 টাকা তাকে পে করবো কতদিনের মাথায়? তার মানে এই 1,000 টাকা আসলে কত পার্সেন্ট সুদ সেটা বের করতে বলছেন। তাহলে এবার চিন্তা করো, আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি কত টাকা? 10,000 টাকা। এর জন্য কত টাকা এক্সট্রা দিব তাকে আমি? কিন্তু এটা কত দিনে দিব? 90 দিনে দিব, তার মানে 360 দিন। এবার এটা কি করবো? 90 দিন। তার মানে এখানে আমাদের পয়েন্ট 10 আর এখানে কত আছে? 4 আছে না? এখন এটাকে আমরা পার্সেন্টেজ রূপান্তর করার জন্য একসাথে গুণ করলাম, তাহলে কত? দেখো, আমার যদি ম্যাথ না থাকতো তাহলে আমাদের কি আগে পরে 10% পেয়েছিল। ম্যাথ তো এখানে দেখো পার্সেন্টেজ চেপেছে না নেই, কথা বুঝতে পারছি? না বলতে বলি বুঝছে? এখন বুঝছে? আমি বুঝছে? এই তুমি বুঝছো? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার এই তার মানে সেকেন্ড কথাটা ক্লিয়ার না আমাদের? তার মানে অগ্রিম সুদ কর্তন আর ক্ষতিপূরণ না থাকলে ওই ধরনের খরচ লাগবেন, এত কথা বুঝছে? হ্যাঁ, থাকো তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমরা এতটুকু ক্লিয়ার, ঠিক না? এটা আমরা মুছে দিতে, যখন প্রশ্নের অগ্রিম সুদ কর্তন দেয়া থাকবে এবং ক্ষতিপূরণের কর্তন করা হবে না। তার মানে এখানে আমরা কি করব, যখন আমরা সুদ দিব এই সুদটা কি করব, ঋণ যখন দিব তখনই পরিশোধ করে দেব। অগ্রিম সুদ কর্তন বলতে কি বুঝি, যখন আমরা ঋণ দিব ওই মুহূর্তে কি করব, সুদের টাকাটা পরিশোধ করে দেব। তাহলে এখন আসো ফর্মুলাটা লিখি আমরা, তারপর লজিক বুঝাবো। divided by k l equals to I divided by l minus I into, যদি ম্যাথ থাকে তাহলে 360 দিন লিখবো, ম্যাথ না থাকলে লেখার দরকার এটা তো আমরা জানি অলরেডি, আমরা কনসেপ্ট তো ক্লিয়ার, কেন লিখি এতটুকু লিখি কেন যদি ক্লিয়ার। আচ্ছা এবার এখানে নতুন কোনো শব্দ আমরা ইউজ করি না, ঠিক না? এটা একটু খেয়াল করো সবাই, ফরওয়ার্ড একটু হলো। আচ্ছা আচ্ছা লেখাটা করতে আচ্ছা বুঝে এই অর্থই থাকবে। এখানে আমরা একটু বুঝো এইটা কেন এরকম হলো, কেন পিএল থেকে আইটা মাইনাস হলো, সে লজিকটা একটু বুঝো কেন মাইনাস করলাম। প্রথম কথা বলি, আমি 10,000 টাকা ঋণ নিতেছি ব্যাংক থেকে, ভালো কথা। ব্যাংক বলছে যে আপনি যে 1,000 টাকা সুদ দিবেন বার্ষিক সেটা এখন দিতে হবে, মানে আপনি 10,000 টাকা তো ঋণ আমি দিব, ভালো কথা, কিন্তু আপনার যে 1,000 টাকা সুদ আমি আগে কেটে তারপর আপনার 9,000 টাকা দিব। তার মানে আমার 9,000 টাকার বিপরীতে আমি তাকে কি 1,000 টাকা আবার সুদ দিব না? মানে আমি পাইছি কত টাকা অ্যাকচুয়ালি 9,000 টাকা। তাহলে আমি যে 9,000 টাকা আমি তার উপরে আমি সুদ গণনা করবো, কারণ 10,000 টাকা পাই নাই, পাইছি কত টাকা? 9,000। এই জন্য পিএল থেকে মানে ব্যাংক লোন থেকে আমাদের কি করছে, ইন্টারেস্টের টাকাটা বাদ দিতে হয়েছে, না বলতে বলি। আচ্ছা এখন এই টাকাটা বললো যে ভাই আপনি আমাকে 90 দিনের মাথায় দিয়ে দিবেন, কত দিন? 90 দিন ইনটু 100। এবার কেন বলেন তাহলে এখানে কত আসে? 9,000।
আর এখানে কত 1000 আর এখানে 4 আর এখানে 100 এবার দেখো তো এখানে ভাগগুলো কত আসে পয়েন্ট 1 চারটা অলরেডি বুঝে গেল চারটা লেখেন তারপর এখন দেখো তাহলে কত 44.44 এখন আমি কি লজিকটা বুঝতে পারলাম যে এই ফর্মুলা কেন আইটা মাইনাস করতে লজিক হচ্ছে আচ্ছা ম্যাথটা বুঝে গেলাম পরে আমরা পূর্ণাঙ্গ ম্যাথও করব এখানে নরমাল ম্যাথ নরমাল হচ্ছে কিভাবে হয়েছে আচ্ছা ঠিক আছে এবার যদি পুরোটাকে করতে পারি বুঝছেন আচ্ছা সেটা তুমি পরে বসে এত বুঝতে পারছিস আচ্ছা এইবার দেখো এই কনসেপ্টটাতে কোনো ঝামেলা আছে কিনা বলা না বুঝার কিছু লজিক না বুঝলে বলি ফর্মুলার ভাই লজিক কিছু আচ্ছা এবার আসো এবার যদি আমরা কনসেপ্ট এভাবে করি প্রশ্ন যখন অগ্রিম সুদ কত দেওয়া থাকবে থাকবে না এবং প্রতিপ্রবর্তিত কর্তন অগ্রিম প্রতিপ্রবর্তিত কর্তন করা তার মানে এখানে কনসেপ্ট দিতেছে যে আমার ঋণটা যখন দিবে সে অগ্রিম ক্ষতিপূরণের টাকা নিয়ে নিবে কিন্তু সুদের টাকা নিবে না তাহলে আমরা অলরেডি এই কনসেপ্টটা অলরেডি পড়ছি তো আয়াত ভাই কি হবে এখানে আমাদের তাহলে এখানে শুধু আয়াত ভাই কি আর রিসিভিং এটা ফুল ফর্ম কি কম্পেনসেটিং ব্যালেন্স ঠিক আছে এটা মানে কি কম এর কম্পেনসেটিং ব্যালেন্স এটা মানে কি ক্ষতিপূরণের দেখো তো এই কথাটা মাইনাস বুঝতে পারছেন আচ্ছা এইবার একটু খেয়াল করো কেন এরকম মাইনাস হলো আগের বারের লজিকটার মতো লিখছি আমি যদি অগ্রিম এই ক্ষতিপূরণ টাকাটা দিয়ে দেই তাহলে আমি ওইটাকে হাতে পাই না এখন ধরো আমি ঋণ নিচ্ছি কত টাকা এখন ধরো 500 টাকা সে ক্ষতিপূরণের বৃত্ত কেটে রাখছে তাহলে আমি হাতে পাইছি কত টাকা 9500 টাকা এই 9500 টাকার বিনিময়ে টাকা আমি কত টাকা সুদ দিব 1000 তাহলে 1000 তো সুদ দিই তাহলে আমাদের বলে দিল যে ভাই এই টাকাটা তুমি আমাকে 180 দিয়ে দিবে কত দিতে পারবে 360 ডিভাইড বাই এগুলি কেন যে লজিক তো ক্লিয়ার আগে থেকে আমরা সব বুঝাইছে এগুলি প্রত্যেকটা কনসেপ্ট যদি আমরা প্রথম থেকে ক্লাস করছি যে সব বুঝি আমরা তাহলে এবার কেন করব কিন্তু কি হবে এখানে 100 এখন এটা ভাগ করলে কত আসে 2 ইনটু এখন এখানে ভাগ করলে কত আসে বলতো 10 এটা এখন 2 থেকে বলা কত আসে 21.05 তার মানে আমাদের সুদের হার মানে আমাদের ব্যয় কত হবে ব্যয় কত হবে 21.05% দেখো দেখো সবাই ক্লিয়ার কিনা বুঝতে পারছেন কথা বুঝছেন আর এই পদ্ধতি বুঝে তাহলে আমাদের এই কনসেপ্টের আরেকটা কনসেপ্ট বাকি আছে যে যখন দুইটাই উল্লেখ থাকবে মানে এই অগ্রিম শুদ্ধ কর্তন করবে প্রতিমূলবৃত্ত কর্তন করবে তখন কি হবে দেখো যখন প্রশ্নে অগ্রিম সুদ কর্তন দেওয়া থাকবে এবং অগ্রিম সুদ কর্তন করা হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো তো এই পুরো কনসেপ্টটা কি হবে একই হবে শুধুমাত্র এখানে আমাদের কি যোগ আবার আরেকটা বলে দেবে কেন কারণ আমি সুদের পরিমাণ টাকাটা সেখানে রাখতেছি তার মানে ওই টাকাটা আমি পাচ্ছি না তার মানে এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে আরো কত টাকা মাইনাস হবে আমাদের 1000 টাকা তার মানে অ্যাকচুয়ালি পাইছি কত টাকা 8500 টাকা পাইতেছি আর আমাকে টাকাটা প্রয়োগ করতে হবে 380 দিনের মধ্যে ঠিক না 180 দিন
এর মধ্যে প্রয়োগ করবো 360 দিন কি আমাদের বছর। এটা আমাদের এখানে এই বলতে বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা তাহলে এবার দেখো এই কনসেপ্টটাতে ফরওয়ার্ড এরকম হলো, লজিকটা ক্লিয়ার হবে। ঠিক এবার এখানে মাইনাস করলে এটা কাজ, তাহলে এখানে কত হয় বলো তো আমাকে? 0.11 আচ্ছা, তারপরে এখন গুণ করো 2 দিয়ে কত হচ্ছে? 23.10 দেখো তো এটা কি ক্লিয়ার কিনা বলো? ওই যে আগের অঙ্কে আমরা ম্যানেজ করে করছিলাম, যখন আমাদের সূত্রটা অগ্রিম গঠন করছিল তখন 2 টাকা আমি পাই নাই, এর জন্য আমি ডিএল থেকে ওই টাকাটা মাইনাস করছি। এই লজিক বুঝতে পারছো? তারপরে বলি মানে এখানে আমাদের কি হইছে যে অগ্রিম সূত্রটা আগে গঠন করছি, তাহলে এই জন্য মাইনাস করলাম। আবার প্রতিমূল্য কাটা হইছে, তাহলে এটাও কি করছি মাইনাস করছি। কারণ আমি 100 টাকা মধ্যে কত টাকা ৮৫০০ টাকা, এর বিনিময়ে দিতেছি কত টাকা ১০০০ টাকা, আর এই টাকা দিব কত সময়ের মধ্যে 180 দিনের মধ্যে। তার মানে বছরে এটা আমার কয়বার দেওয়া লাগে? 2 বার। এই ক্যালকুলেশন কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে। আচ্ছা এবার আমরা এই কনসেপ্টের ম্যাথ করব কয়টা। আসো আমাদের শীটে তোমরা খেয়াল করো। আচ্ছা শীটে 11 ম্যাথটা আমাদের কি বলছে? বলছে লন্ডন এক্সপ্রেস কোম্পানি লিমিটেড চলতি মূলধনের জন্য 8 লক্ষ টাকার একটি ব্যাংক ঋণ নিতে চায়। ঋণের সুদ 12% হলে ব্যাংক ঋণের ব্যয় কত? দেখো আমাদের অলরেডি তারা বলে দিয়েছে ঋণের সুদ কত পার্সেন্ট, তাহলে এটা আমার বের করা দরকার, কারণ আমার ম্যাথ আমার বলে নাই। এখন দেখো এটা তুমি যদি চাও এটা ভেঙে করতে পারো। এখানে ব্যাংক ঋণ ডিএল কত আছে? 8 লাখ টাকা, 8 লাখ টাকা। সুদের পরিমাণ বলতে কি টাকায় দেওয়া না পার্সেন্টে দেওয়া? টাকায় বের করতে হবে, তাহলে বিএল ইনটু আই। তাহলে বিএল কত আছে আমাদের? 8 লাখ টাকা ইনটু পয়েন্ট 12% বলছে, তাহলে পয়েন্ট 12 নিলাম, তাহলে কত আসে? 96,000। এখন এই 96,000 টাকা, এখন এটা কোনো ম্যাথ ভুলে গেছে না? তাহলে আমরা কি করব? ব্যাংক ঋণের ব্যয়, কস্ট অফ ব্যাংক লোন ইকুয়ালস টু কত? তাহলে কি লিখব আমরা জানি। তাহলে এখন কি করব? এখানে কিন্তু ম্যাথ নাই আমাদের, তাহলে প্রথম কনসেপ্ট অ্যাপ্লাই করব, নির্দিষ্ট ম্যাথ আমাদের লেখা প্রশ্নে। এখানে কি লিখব? ব্যাংক ঋণের ব্যয় KBL ইকুয়ালস টু I divided by PL into 100। তাহলে এখন এখানে যদি আমরা করি, এখানে 96,000 ডিভাইড বাই 8 into 100, তাহলে পয়েন্ট 12 into 100 12। তার মানে এখানে যখন ম্যাথ থাকতো এই 12%টা চেঞ্জ হইতো, যেহেতু ম্যাথ হলো না কিন্তু 12% শুধু 12% আছে। এতটুকু কি লজিক বুঝতে পারছেন? দেখো তো না করে বলি। আচ্ছা এরপরে দেখো আমরা যদি ম্যাথ নাম্বার 12, হ্যাঁ দেখো ম্যাথ 12 মানে কি বলছে? হানিফ লিমিটেড চলতি মূলধনের জন্য কত টাকা? 6 লক্ষ টাকা একটি ব্যাংক থেকে ঋণ নিতে চায়। কত ঋণ নেবে? 6 লাখ টাকা। ঋণের মেয়াদ হলো 180 দিন, সুদের হার 14% হলে ব্যাংক ঋণ কত হবে? ব্যাংক ঋণের ব্যয় কত হবে নির্ণয় করতে বলছে। কথা বুঝতে পারছেন? এবার আসো আমাদের ব্যাংক ঋণ নিব কত টাকা? আমরা এখানে ব্যাংক ঋণ নিব কত টাকা? ব্যাংক ঋণ নিব আমরা 6 লাখ টাকা। আচ্ছা সুদের পরিমাণ তাহলে কত আসছে আমাদের? 6 লাখ কত বছর বলছেন? 14 বছর। আচ্ছা পয়েন্ট 14 লিখতে পারি, কত আসছে আমাদের? ৮৬,০০০ টাকা। এখন দেখো আমাদের প্রশ্ন কি ম্যাথ আছে না? ম্যাথ, এটা ম্যাথ করতে সময়, ম্যাথ করতে সময় এটাকে আমরা কি বলি? ডি কত? তারপরে দেখো কি আসে আমাদের? আর কিছু আছে প্রশ্ন?
নাই। সেটা কি লিখবো? ব্যাংক ঋণের ব্যয় কে ই এর ইকুয়াল টু কি? 10। এটা কি লিখবো? আমরা জানি ব্যাংক ঋণের ব্যয় কে বি এর ইকুয়াল টু I divided by BL, ঠিক না? ইনটু ডেজ টু ম্যাচুরিটি আমাদের কত আছে? 180 দিন, 360 দিন ডিভাইড বাই BL ইনটু 100। তাহলে এখানে আয় কত আছে আমাদের? 84,000 টাকা। তো 84,000 লিখলাম। ব্যাংক থেকে নিয়েছিলাম কত টাকা? 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা লিখবো এখানে। আর এখানে 360 দিন, 360 দিন, আর এখানে কত? 180 দিন ইনটু 100। তাহলে এখানে ভাগ করে কত আসে? 0.14। 0.14 ইনটু এখানে 2 ইনটু 100 কত? 28%। দেখো আগের অঙ্ক থেকে এই অঙ্কে শুধু একটা জিনিস চেঞ্জ, সেটা কি? মেয়াদ আছে, ঠিক না? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার সবাই? কারণ আগের অঙ্কের পরের অঙ্কের ডিফারেন্স কত? শুধু এই যে ডিএনএ ছিল। এরপর দেখো আমরা আরেকটা ম্যাথ করবো, আরেকটা কনসেপ্ট। সবাই বুঝছে কোন তো? তাহলে এরপরে আসো ম্যাথ আমরা 13 নম্বর ম্যাথটা করবো। এগুলো তো এসব আছে। আচ্ছা 13 নম্বর ম্যাথে আসি। ম্যাথ নাম্বার 13। দেখো 13 নম্বর ম্যাথ আমাদের কি বলছে? বলো তো একটু। আচ্ছা দেখো, রিফাত একটি জুস কর্নার খোলার জন্য 10% সুদে জনতা ব্যাংক থেকে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করে। তার মানে কত টাকা ঋণ গ্রহণ করছে? 1 লক্ষ কত পার্সেন্ট সুদে? 10% সুদে। বলছে ঋণের শর্ত উল্লেখ থাকে যে 12% প্রতিমূল্য তহবিল রাখতে হবে। তার মানে সে যখন ঋণটা নিবে তাকে 12% টাকা রাখতে হবে। মানে ঋণ যত টাকা নিছে ওই টাকার 12% টাকা জমা করতে হবে। এতটুকু বুঝতে পারছেন? তো বলছে জমা রাখবে। উপরোক্ত শর্ত অনুসারে ব্যাংক ঋণের ব্যয় কত হবে? তার মানে আমাদের এখানে কি প্রতিফলন উচিত কি না? তাহলে কি লিখবো এখানে? ব্যাংক ঋণ কত টাকা আছে বলুন তো? 1,20,000। আচ্ছা 1,20,000 টাকা। এবার দেখো সুদের পরিমাণ 1,20,000 টাকা 10%, ঠিক না? তাহলে কত? 12,000 টাকা। 12,000 টাকা। এবার দেখো ক্ষতিপূরণে কি আছে? উদ্বৃত্ত আছে না? এর টাকায় দেওয়া নাই, ঠিক না? টাকায় বের করে দিতে হবে ক্ষতিপূরণের উদ্বৃত্ত। এটাকে আমরা কি বলি? কম্পেনসেটিং ব্যালেন্স। তাহলে এখন এটা কত টাকা আছে? 12%। তার মানে এই যে ঋণ জানিছি না তার 12%। তাহলে ঋণ কত? 1,20,000 টাকা, এর 12% কত? তাহলে 0.12। কত আসে? 14,400 টাকা। এবার আমাদের কি কোনো মেয়াদ উল্লেখ আছে? মেয়াদ উল্লেখ নাই, আমার বার্ষিক হবে না। তাহলে এবার আমরা কি লিখবো? ব্যাংক ঋণের ব্যয় কে বি এর এই পদ্ধতিটা বুঝতে পারছি? তাহলে বলতে পারি। আচ্ছা এবার আমরা লিখবো কি? আমরা জানি এখানে ব্যাংক ঋণের ব্যয়। তাহলে এখানে আমাদের ক্ষতিপূরণ উদ্বৃত্ত অগ্রিম কাটার ফলে কি হবে? আমি তো পুরো টাকাটা পাবো না, ব্যাংক থেকে পাবো। যত টাকা পাবো তত টাকা কি করবো? ব্যাংক থেকে আমরা কি করবো? মাইনাস করবো। কনসেপ্ট আমরা বুঝাইছি। তারপরে কি হবে? আই ইনটু এখানে 100 হবে, কারণ কি ব্যাংক উল্লেখ নাই। তাহলে এখানে দেখো আমাদের বিএর কত আছে? 1,20,000 টাকা। আর সিবি কত আছে? 14,400। আর আই এর কত আছে? 12,000। এবার দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে কত থাকে? মাইনাস করলে একেবারে 5,600। এবার ক্যালকুলেট করো 12,000 কে 11,36।
তাহলে 11.36। তার মানে ব্যাংক ঋণ আমাকে বলছে কত পার্সেন্ট, 10%, কিন্তু আমার পকেটে কত টাকা ধার করতেছে, বুঝতে পারছেন না? বুঝি নাই। তার মানে ব্যাংক ঋণ আমাকে 10% বললেও আমি কত টাকা তাকে দেওয়া লাগবে ব্যাংকে, 11.36%। আচ্ছা, তাহলে এবার আসো আমরা আরেকটা লাস্ট ম্যাথটা করি, 14 নম্বর ম্যাথটা করব। হ্যাঁ, আচ্ছা, 14 নম্বর ম্যাথটা করলে আমাদের এই কনসেপ্টে সব ধরনের ম্যাথ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আসো 14 নম্বর ম্যাথটা করি। আচ্ছা, এই পর্যন্ত ঝামেলা আছে, না বোঝার মতো কিছু আছে, থাকলে বলতে পারবে। হ্যাঁ, এই তোমার কাছে ওকে। 14 নম্বর ম্যাথটা আমি দেখব আমরা কি বুঝতে পারছি। বলতে কি, সৈকতের ব্যবসায়ের চলতি মূলধনের জন্য রূপালী ব্যাংক থেকে বার্ষিক 12% সুদে এবং 8% প্রতিফলিত রাখা সত্ত্বেও, তার মানে কি বার্ষিক সুদ 12% এটাও রাখবে, আবার 8% প্রতিফলিত এটাও রাখবে, রাখার সত্ত্বেও 2 লক্ষ টাকা সে কি করছে, ধার করছে, মানে ঋণ নিছে। বলতে ব্যাংক ঋণের সুদ অগ্রিম কর্তন করে, তার মানে এই যে 12% এর সুদ এটা কি করে, অগ্রিম কর্তন করা হয়। তো অগ্রিম কর্তন করলে কি বলছে, ব্যাংক ঋণের ব্যয় কত হবে সেটা বলছে। এটা বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আসো এক এক করে আলোচনা করি। প্রথমে দেখো এখানে ব্যাংক ঋণ বিএ কত আছে আমাদের, 3 লক্ষ টাকা। তারপর দেখো সুদের পরিমাণ, আয় কত আছে আমাদের, 12%, 2 লক্ষ টাকা পয়েন্ট 12%, কত আছে, 24,000 টাকা। এবার দেখো ক্ষতিপূরণের সুদবৃত্ত বিএর কত আছে আমাদের, 8%, নাকি? এটা 2 লক্ষ টাকার উপরে 8% হবে 0.08, তাহলে কত, 16,000 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের কোনো ম্যাথ উল্লেখ আছে, ম্যাথ উল্লেখ নাই। তাহলে আমরা কি লিখতে পারি, ব্যাংক ঋণের ব্যয় KBL ইকুয়ালস টু 1। এই পর্যন্ত ঝামেলা নাই। এবার আসো আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা বুঝি। আমরা জানি ব্যাংক ঋণের ব্যয় KBL ইকুয়ালস টু 24,000 টাকা সুদ। এটা কি করতে হবে, অগ্রিম কর্তন করতে হবে। 24,000 টাকা অগ্রিম কর্তন করলে আমাদের কি করবো, আয়টা কি করবো, মাইনাস করবো না, কারণ এটা পাইনি, আপনাদের পাইছে, পাইছে। তারপর আমাদের 16,000 টাকা কি করবে, সে কেটে রাখবে। 16,000 টাকা পাইছি না, কিন্তু এটাও কি করতে হবে, মাইনাস করতে হবে। এতটুকু কথা বুঝতে পারছি? এইবার খেয়াল করো, এর বিনিময়ে আমাদের বার্ষিক কি করতে হবে, সুদ দিতেই হবে। এর উপরে কি লিখবো আমরা, আয়। এই পদ্ধতি ক্লিয়ার? কিন্তু যেহেতু এখানে আমাদের ম্যাথ দেওয়া নেই, তাহলে আমাদের ম্যাথ করতে কোনো সময় লেখার দরকার নেই, কিন্তু আমরা করছি। এই পদ্ধতি ক্লিয়ার? এবার এই মানগুলো যদি দেখি আমরা, আয়ের মান কত আছে এখানে, আমরা জায়গায় 24,000, 24,000 লিখব। বিএল 2 লাখ টাকা আছে, মাইনাস 24,000, আর মাইনাস এখানে কত, 16,000 টাকা ইনটু 100। তো এখানে কত আসে আমাদের, 16 লাখ টাকা বলে বাবা, 2 লাখ টাকা কত, 1 লক্ষ টাকা দাম। এবার কত আসে ভাগ করলে, একটু 100 দিলে কত আসে। দেখো এখানে আমাকে প্রশ্ন বলা আছে যে ব্যাংক ঋণের সুদ হলো আমাদের কত পার্সেন্ট, 12%, কিন্তু প্রকৃতপক্ষে আমার কত পার্সেন্ট বহন করা লাগবে। বুঝতে পারছি কেন আমরা ব্যাংক হিসেবে বের করি, এই কারণে ব্যাংক হিসেবে বের করি যে ব্যাংক আমাদের যত পার্সেন্ট বলছে তত পার্সেন্ট আদৌ কি দেওয়া লাগবে কিনা। আমরা এই কনসেপ্ট বুঝতে পারছি? হ্যাঁ, সবাই ক্লিয়ার? আচ্ছা।